নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায় আরও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। এই এপিসোডটায় আমরা বাধ্যতামূলকভাবেই কিছু আশঙ্কার কথা বলবো, কারণ আশঙ্কা বা উদ্বেগ যখন তৈরি হয় তখন সেটাকে সাপ্রেস না করাটাই বাঞ্ছনীয়। এক্ষেত্রে ভারতবর্ষ বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্র যদি কুচুটে হয়, ষড়যন্ত্রকামী হয়, সেক্ষেত্রে উদ্বেগ তৈরি হওয়াটা অত্যন্ত সহজ এবং উদ্বেগ তৈরি হবে, সেটাই মূল বিষয় হয়। একটা বিষয় বলে রাখা প্রয়োজন যে বাংলাদেশ কি খুব গোপনে, খুব সন্তর্পণে তাদের ঘর গোছানোর কাজ শুরু করেছে। ঘর গোছানোর কাজ যে কোনো দেশই করতে পারে, কিন্তু সেটা যদি অপর দেশের জাতীয় স্বার্থ বা তাদের সুরক্ষাকে বিঘ্নিত না করে। এক্ষেত্রে আমাদের তথ্য এসে পৌঁছচ্ছে বাংলাদেশের বর্তমান যারা শাসক কুল রয়েছে বা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তারা ভারতকে প্রতিবেশী নয়, তারা প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবেই মূলত কাউন্ট করছে এবং সেখান থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের কিছু অ্যাক্টিভিটিস আমাদের গোয়েন্দাদের নজরে এসছে। বাংলাদেশের যারা গোয়েন্দা রয়েছেন ডিজিএফআই বা তাদের যারা ইউনুস গোষ্ঠী বা ইউনুসের যে সিন্ডিকেট রয়েছে, মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেট এবং এই ডিজিএফআইয়ের একটা অংশ তারা গোপন বৈঠক করেন। সেই বৈঠকে তারা স্থির করেন সাম্প্রতিক অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরে একেবারে পাকিস্তানের এয়ার ডিফেন্স এবং তাদের ফাইটার জেটকে গুড়িয়ে দেওয়া হয়। সেই কারণে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে ভারত মূলত তাদের যে এয়ার ইকুইপমেন্টস বা ডিফেন্স ইকুইপমেন্টসগুলোকে আমরা সংগ্রহ করি রাশিয়ার থেকে, রাশিয়ার টেকনোলজি থেকে এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে। বাংলাদেশ তাদের চীন নির্ভরতাকে কমিয়ে বাংলাদেশ বোধহয় এবার ওয়েস্টার্ন কান্ট্রিজের দ্বারস্থ হওয়া শুরু করেছে। ওয়েস্টার্ন কান্ট্রিজের দ্বারস্থ হয়েছে, এটা কোনো সমস্যা নয়। সমস্যা হলো ভারতকে তারা আউট অ্যান্ড আউট শত্রু রাষ্ট্র হিসেবেই তারা টার্গেট করে তাদের যাবতীয় এই যে মহড়াটাকে তারা সাজানোর চেষ্টা করছে, তাদের যে দাবার ছক তারা সাজাচ্ছেন। এর আগের তথ্য বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনার সময় স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনিও তাদের এয়ার ডিফেন্সকে বা তাদের এয়ারফোর্সকে আরও শক্তিশালী করার কথা বলেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে রাফায়েলের F-34 যে ভার্সনটা আছে সেটা তারা নেবেন বাংলাদেশের জন্য 7 থেকে 8টি পর্যন্ত। কেন নেবেন? তার কারণ ছিল যে রাফায়েল শুধু নিলেই হবে না, তার যে এমআরও অর্থাৎ মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ারিং যে অফিস, সেটার প্রয়োজন সেই এয়ারক্রাফটগুলো মেনটেন্যান্সের জন্য। যেহেতু ভারতে দুটি এই রাফায়েল অর্থাৎ ড্যাসাল্টের দুটি এমআরও আছে, সেখান থেকে বাংলাদেশ সেই সহায়তা বা সাপোর্টটা নেওয়ার কথা ভেবেছিল। সেটা ছিল বাংলাদেশের ভারতবর্ষকে প্রতিবেশী হিসেবে ভেবে এগিয়ে যাওয়া। কিন্তু এই পর্বে সম্পূর্ণ উল্টো গল্প। এই পর্বে বাংলাদেশ যে গোপন ছক তৈরি করেছে তা হলো ভারতকে এনিমি কান্ট্রি হিসেবে কাউন্ট করে তারা তাদের পাল্টা ছক তৈরি করছে। কি সেই ছক? সম্প্রতি অত্যন্ত গোপনে বাংলাদেশের তরফ থেকে একটি সামরিক অর্থাৎ তাদের ডিফেন্স রিপ্রেজেন্টেটিভ টিম তারা ইতিমধ্যে ব্রিটেনে পৌঁছে গেছে এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে পরামর্শ করে এবং তাদের ডিজিএফআই গোয়েন্দারা পরামর্শ করে এবং মূলত যে তথ্য আমরা পাচ্ছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিছুটা গোপনে রেখে তাকে কিছুটা সাইড করে এই টিমটি পৌঁছেছে ব্রিটেনে। কে নিয়ে গেছেন, কে লিড করছেন টিমটি লিড করছেন মেজর জেনারেল কামরুল হাসান। বহুবারই নামটি এসছে, আমরা 0 আওয়ারে বহুবারই নামটি বলেছি। সাম্প্রতিক সময় আমরা দেখেছিলাম যে এই মেজর জেনারেল কামরুল হাসান তিনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে মিলিটারি কু করতে চেয়েছিলেন, তারপর তাকে নজরবন্দি করা হয়েছিল, তারপর ফের আবার ইউনুস সিন্ডিকেট বা ইউনুস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারের সাপোর্ট তিনি ক্ষমতা ফিরে পান। ঠিক সেই কামরুল হাসান, তার নেতৃত্বে 7 সদস্যের একটি স্পেশাল টিম তারা ইতিমধ্যে ব্রিটেনে পৌঁছে গেছেন তার একটি কারণ, তারা সেখানে একটা সামিটে যোগ দিয়েছেন। সামিটটা শুধুমাত্র আই ওয়াশ করার জন্য, কিন্তু আস্তেনে লুকোনো আছে অন্য একটি তাস। কি সেই তাস? সেই তাস হলো তারা একটা স্পেশাল এয়ার ডিফেন্স এবার কিনছেন। মোটামুটি চুক্তি প্রায় পাকা, কথাবার্তা চলছে। কি নাম সেই এয়ার ডিফেন্সটি? নামটি হলো স্কাই স্যাভার এয়ার ডিফেন্স সিস্টেম। এটি মূলত একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এর সম্পর্কে পরে আমরা আসছি, কী ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম কী হবে পরে আসছি। এক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান যে দলটি গেছে মেজর জেনারেলের নেতৃত্বে, এখানে একটা বিষয় ফলো করবেন
যদি ভারতবর্ষ বা ভারতবর্ষের মতো যে বড়সড় শক্তিশালী যে দেশগুলো আছে তাদের ক্ষেত্রে কী হয়, আমরা যখন কোনো ডিফেন্স ইকুইপমেন্টস কিনি আমাদের ক্ষেত্রে কী হয়, আমাদের মূলত সিডিএস যিনি আছেন তিনি সবার প্রথমে এনএসএ অজিত ডোভালের সাথে কথা বলবেন, প্রয়োজনীয়তা বুঝে নেবেন যে আমাদের কী ধরনের ইকুইপমেন্টস প্রয়োজন। তারপর সিডিএসের নেতৃত্বে যে তিনটে মানে ভাগ রয়েছে, এয়ার ডিফেন্স, আমাদের এয়ারফোর্সের চিফ, আমাদের আর্ম ফোর্সের চিফ এবং নেভি চিফ, এই তিনজনের সঙ্গে কথা হবে। তারপর এনএসএ আমরা জানাবো এবং পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী সম্মতি দিলে আমরা পরবর্তী ক্ষেত্রে এগোবো। এটা আমাদের বিষয় হয়। কিন্তু যারা মূলত পাকিস্তানকে অনুসরণ করলে পাকিস্তান এত কিছু সমীকরণের মধ্যে তারা যায় না বা সিস্টেমে তারা বা প্রোটোকল মানে না। তাদের যিনি আর্মি চিফ আছেন আসিম মনির, যা মনে করবেন সেটাই কেনা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে ফলো করে দেখবেন যে এয়ার ডিফেন্স তারা কিনছেন, খুব ভালো কথা, তাদের দেশে এয়ার ডিফেন্স তারা ইনস্টল করতেই পারে, কিন্তু তারা তাদের যে এয়ার চিফকে নিয়ে যাননি বা তাদের যিনি বায়ুসেনা প্রধান তাকে নিয়ে যাননি। এই টিমে রয়েছেন এই ওয়াকারুজ্জামান বিরোধী কামরুল হাসান সহ বাকি 7 জন। এই 7 জনই ওয়াকারুজ্জামানের বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত। একজন মেজর জেনারেল কি এয়ার ডিফেন্স অতটা ভালো বোঝেন, এটা একমাত্র বাংলাদেশ আর্মি এবং মোহাম্মদ ইউনুস হয়তো বলতে পারবেন। এরপর এই টিমটি সেখানে গেছে। আবারও বললাম যে স্কাই সেভার এয়ার ডিফেন্স, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স তারা কিনছেন। কোথায় কোথায় ইনস্টল করবেন, তারা ইনস্টল করবেন মূলত যে তথ্য আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে পাচ্ছি, তারা যশোর ইনস্টল করছেন, তারা রংপুর ডিভিশন ইনস্টল করছেন, তারা চট্টগ্রামে ইনস্টল করছেন এবং লালমনিরহাটে তারা ইনস্টল করছেন এবং একই সঙ্গে তারা ক্যাপিটাল সিটি ঢাকা ইনস্টল করছেন। এরকম বিভিন্ন অংশে তারা ইনস্টলটা করবেন বলে আমরা জানতে পারছি। পাশাপাশি যে ছবিটা উঠে আসছে সেটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তারা রাফায়েলের প্রতিদ্বন্দ্বী যে ফাইটার জেটটি আছে, যেটা ইউরোপের ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো ব্যবহার করে, ইউরো টাইফুন, এই ফাইটার জেট তারা 7 থেকে 8টি কিনবেন। ইতিমধ্যে প্রস্তাব গেছে, মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে তারা যতগুলো সিস্টেম কিনছেন, এই প্রত্যেকটি সিস্টেম কিনছেন ভারতবর্ষের এয়ার ডিফেন্সকে কাউন্টার করার জন্য এবং ভারতবর্ষের ফাইটার সিস্টেম বা ফাইটার জেটকে কাউন্টার করার জন্য। প্রতিবেশী হিসেবে নয়, ভারতবর্ষকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ গোপনে চ্যালেঞ্জ ছোড়ার চেষ্টা করছে। এটা হলো ওদের কনসেপ্ট। ওরা যেভাবে দ্রুত তাদের ঘরকে গোছানোর চেষ্টা করছেন এবং অত্যন্ত সন্তর্পণে করছেন, সেই তথ্য আমরা আমাদের ইন্টেলিজেন্স সোর্স মারফত পাচ্ছি, সেই তথ্য আমরা সামনে তুলে ধরলাম। এরপর আপনাদের বলবো যে বিস্ফোরক তথ্য, যে এটা অর্থাৎ তাদের যে সিস্টেমগুলো ইনস্টল করছেন তার কাউন্টার আমরা কীভাবে করছি সেটাও ইতিমধ্যে ভারত বা আমাদের যারা সামরিক কর্তা, আমাদের যারা প্রতিরক্ষা বিভাগের প্রধান, তারা স্থির করে ফেলেছেন। সেই তথ্য যতটা বলা যায়, টেকনিক্যালি আমরা যতটা বলতে পারি আপনাদের এক্ষুনি বলছি। এবার যে বিষয়টা জানার প্রয়োজন, বলার প্রয়োজন, যে এই যে বাংলাদেশ ভারতকে কাউন্টার করার জন্য অত্যন্ত গোপনে, যেহেতু বাংলাদেশ একটা বামন আকৃতির একটি দেশ, বাংলাদেশ বামন আকৃতির একটি দেশ, ফলে সেই বাংলাদেশের পক্ষে ভারতবর্ষকে কাউন্টার করা এবং অন্ধের হস্তিদর্শন কার্যত এক, সেটার মধ্যে আমরা ঢুকছি না। কিন্তু ইচ্ছে তো হতেই পারে যে আমরা ভারতবর্ষকে একটু অন্যভাবে দেখব, সেই ইচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে। আমরা বলে রাখি যে বাংলাদেশ যে এয়ার ডিফেন্স কিনছে বলে মোটামুটি স্থির হয়েছে, সেই এয়ার ডিফেন্সটি হলো স্কাই সেভার এয়ার ডিফেন্স, অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম, ব্রিটেনের তৈরি। এই এয়ার ডিফেন্স সিস্টেমটা মূলত আমেরিকান টেকনোলজিতে তৈরি। এতে মূলত রেথিয়ান এবং থেলস এই দুটি প্রযুক্তি দিয়ে এই এয়ার ডিফেন্স তৈরি করা হয়েছে। এই এয়ার ডিফেন্সের রেঞ্জ 120 কিলোমিটার, অর্থাৎ 120 কিলোমিটার, এবং এটা গ্রাউন্ড বেস মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটা 360 ডিগ্রিতে সার্ভেলেন্স করতে পারে বলে নির্মাতা সংস্থা দাবি করছে। এবার যে বিষয়টি আসবে, যে এই এয়ার ডিফেন্স সিস্টেম তারা ইনস্টল কোথায় কোথায় করছে, তারা ইনস্টল করছে লালমনিরহাটে, তারা করছে চট্টগ্রামে, একই সঙ্গে যশোরে এবং ক্যাপিটাল সিটি ঢাকাতেও তারা করছেন বলে আমরা গোয়েন্দা বিভিন্ন রিপোর্টে জানতে পারছি। এই এয়ার ডিফেন্স সিস্টেম কি করতে পারে? এই এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন যে ফাইটার জেট বা মিসাইল 1 ম্যাক স্পিড পর্যন্ত তারা প্রতিরোধ করতে পারে। একই সঙ্গে সবাই জানে, বিশ্বের সমস্ত সমর বিশেষজ্ঞরা এই বিষয়টি জানেন যে রাফায়েলকে কাউন্টার করা হয় অনেক সময় ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ যেটা ব্যবহার করে সেই টাইফুন অর্থাৎ ইউরো টাইফুন দিয়ে, যেটা 7 থেকে 8টি তারা কিনতে পারেন বলে এখনও পর্যন্ত তারা স্থির করেছেন। অন্তত ওয়াকারুজ্জামান বিরোধী গোষ্ঠী যারা গেছেন এই মুহূর্তে রয়েছেন, কামরুল হাসানের নেতৃত্বে তারা ঠিক করেছেন। এবার যে বিষয়টি আসি ভারতের ক্ষেত্রে,
ভারতের ক্ষেত্রে আমরা প্রথম বলবো যে ভারতের যে মিসাইলটি সবাই ইতিমধ্যে নাম জানেন, ব্রহ্মোস। আমি এইমাত্র কি বললাম যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা বাংলাদেশ খুব দ্রুত ইনস্টল করবে, অর্থাৎ ব্রিটেনের যে স্কাই সেভার যে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা 1 ম্যাক স্পিড পর্যন্ত বিভিন্ন মিসাইলকে তারা প্রতিরোধ করতে পারে। কিন্তু ভারতের ব্রহ্মোস মিসাইলের স্পিড হলো 8 ম্যাক। বুঝতেই পারছেন, চোখের নিমেষেই ঢুকবে, বেরিয়ে যাবে। সেকেন্ডলি, ভারতের তৈরি আরও একটি মিসাইল আমি বলবো, আগের দিনও বলেছিলাম ছোট্ট করে, রুদ্রম 1, রুদ্রম 2 এবং রুদ্রম 3। এটা আমরা মূলত যে রাশিয়ার যে টেকনোলজি কিনজেল, এই কিনজেল মিসাইল রাশিয়া কামাল করে দিয়েছে ইউক্রেনের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য বড় বড় যুদ্ধে তারা ব্যবহার করেছে। এই কিনজেল যে মিসাইল, এটা হাইপারসনিক মিসাইল, এটা আমাদের হাতে ইতিমধ্যে চলে এসছে এবং আমরা সুখোইতে ইনস্টল করেছি, কমিশন হয়েছে আমাদের এয়ারফোর্সে ইতিমধ্যেই। এই রুদ্রম 3 যে মিসাইলটি সুখোই এয়ারক্রাফটে ইতিমধ্যে ইনস্টল করা হয়েছে, সেই মিসাইলটির স্পিড হলো 11 ম্যাক। অর্থাৎ বাংলাদেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম তারা অ্যাক্টিভ যদি কখনো করতে পারে, তাহলে রুদ্রম 3 যদি আমরা কলকাতার উপর থেকে নিক্ষেপ করি, বাংলাদেশে ঢাকায় বসে জাস্ট শব্দ শুনতে পারবে, ছবি দেখতে পারবে না, তার আগেই ফিনিশ। আপনাদের মনে করাবো যে যেটা ঘটেছিল পাকিস্তানের ক্ষেত্রে, অনেক বড় বড় কথা বলছিল পাকিস্তানের নূর খান বেস এবং ওদের লাহোর যে এয়ার বেস, মনে আছে HQ-9 যেটা চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেই এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের ব্রহ্মোস গিয়ে ওদের র্যাডারকে আগে ভেঙে ধ্বংস করে দিয়েছিল। যদি কোনো এয়ার ডিফেন্সের র্যাডারকে কেউ ধ্বংস করে দেয়, তাহলে সেই এয়ার ডিফেন্সকে বলা হয় ব্লাইন্ড এয়ার ডিফেন্স, অন্ধ হয়ে গেল, ও আর দেখতেই পাবে না, পরবর্তী কাজও করতে পারবে না। তো বাংলাদেশের এটা জেনে রাখা উচিত যে ভারতের হাতে কি আছে। ছোট্ট করে বলে দিই যে পুজোরও ইচ্ছা চিত হয়ে শোয়ার, বাংলাদেশের ইচ্ছে হয়েছে যে ভারতকে কাউন্টার করবে, স্বাগত জানাচ্ছে কাউন্টারের জন্য, কিন্তু আলটিমেটলি কী হবে সেটা পাকিস্তান দেখেইছে। তো বাংলাদেশ যে ফাইটার জেট ওদের অত্যন্ত কষ্ট করে ওরা কিনবে আমার মনে হয়। তো 7 থেকে 8টি ওরা ইউরো টাইফুন কেনার চেষ্টা করছে, ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে ওরা। তো এই ইউরো টাইফুনের সঙ্গে রাফায়েলের পার্থক্যটা খুব সংক্ষেপে বলে দিই। রাফায়েলের ভূমিকাটা অনেকটা একটা ক্রিকেট গেমে কি হয়, অলরাউন্ডারের মতো। যেমন রাফায়েল অদৃশ্য হতে পারে, অর্থাৎ এনিমিজ যে এয়ার ডিফেন্সকে সাপ্রেস করতে পারে। রাফায়েল অত্যন্ত অত্যাধুনিক মিসাইল চার্জ করতে পারে। রাফায়েলের EW অর্থাৎ ইলেকট্রনিক ওয়ারস্যুট আছে, তার অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। অর্থাৎ রাফায়েল হচ্ছে ক্রিকেটের ময়দানে একজন অলরাউন্ডার। আর ইউরো টাইফুন একটু পুরনো ক্যাটাগরির ফাইটার জেট, অনেকটা মিরাজের মতো, আপনারা বললে বুঝতে পারবেন। মিরাজ খুব দক্ষ হচ্ছে এয়ার টু গ্রাউন্ডে স্ট্রাইক করার ক্ষেত্রে, ওই একটি কাজই ওরা পারে। এই ইউরো টাইফুন একটি কাজই পারে। সেই কারণে ইউরো টাইফুন হলো ক্রিকেট মাঠের একটা বোলার বা হার্ডলি একজন উইকেট কিপার হতে পারে, অলরাউন্ডার নয়। সুতরাং অলরাউন্ডার সাথে ফাইট করতে হলে বাংলাদেশকে আরও 100 বছর এগোতে হবে। এখানে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে রাখা প্রয়োজন, যা বাংলাদেশের বর্তমান পলিসি মেকারদের শুনলে রাতের ঘুম আরও ভালো হবে, তারা সুখ নিদ্রা যেতে পারবেন। তাহলে সাম্প্রতিক সময় রাশিয়ার সঙ্গে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে আমরা 10টি S-400 আমরা হাতে পাচ্ছি এবং এবছর পুজোর আগে আমরা সম্ভবত হাতে পেয়ে যাব এবং তার সঙ্গে S-500 5টি আসবে। এই যে 10টি S-400 আমরা হাতে পাচ্ছি, এর যে অবস্থানটা এবার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার ক্ষেত্রে সুখবর আমরা জানাই, কারণ বাংলায় আমরা দেখেছি শিলিগুড়িতে আমাদের S-400 অ্যাক্টিভ ইনস্টলড আছে। পাশাপাশি কলকাতা সংলগ্ন একটি অংশে S-400কে বোধ হয় এবার ইনস্টল করা হতে চলেছে। বিভিন্ন যে ইন্টেলিজেন্স লেভেল এবং বিভিন্ন যে প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং বিভিন্ন সোর্সেস আমাদের কনফার্ম করছে। তার কারণ হলো কলকাতার একদম সংলগ্ন হচ্ছে ব্যারাকপুর। এই ব্যারাকপুরে মূলত এয়ারবেস আছে এবং আর্মি বেসও আছে। ফলে এই এয়ারবেস এবং আর্মি বেসকে সিকিউর করার জন্য, কারণ এটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, ডিফেন্স স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে ব্যারাকপুর ভীষণ ইম্পর্টেন্ট। তো ব্যারাকপুরে সম্ভবত আমরা যে তথ্য পাচ্ছি আজকের সময় পর্যন্ত S-400 পৃথিবীর বিখ্যাত সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ইনস্টল করা হচ্ছে, বসানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে S-400 যেখানে বসে তার পাশাপাশি সেখানে তার যে অনুসারী এয়ার ডিফেন্স অর্থাৎ আকাশ তীর, আকাশ NG, পাশাপাশি MR-SAM থেকে শুরু করে যাবতীয় যে সারিবদ্ধ যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো ব্যারাকপুরে সম্ভবত আমরা যে তথ্য পাচ্ছি আমাদের বিভিন্ন সোর্স কনফার্ম করছে ইনস্টল করা হচ্ছে। ফলে ব্যারাকপুর থেকে যশোরের দূরত্ব খুব বেশি নয়। এবং তার পাশাপাশি যে তথ্য আমরা জানিয়ে রাখবো যে বাংলাদেশের এই বাড়াবাড়িটা
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতের রাষ্ট্রনায়করা খুব একটা ভালোভাবে দেখছেন না বোধ হয়, এবং আমাদের NSA অজিত ডোভাল তো বিষয়টার উপর নজর রাখছেন। সেই কারণে বামন আকৃতি বাংলাদেশের এই বাড়াবাড়িকেও আমরা খুব হালকাভাবে নিচ্ছি না, যে কারণে বঙ্গোপসাগরের বাংলাদেশ পার্টে ইতিমধ্যেই আমাদের তরফে 2টি নিউক্লিয়ার সাবমেরিন আমরা ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। এবং আমি বলবো যে INS আরিহান্ত এবং INS বর্ষা এই দুটো ডিপ্লয়মেন্ট ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ যে কোস্টাল এরিয়া রয়েছে তার আশেপাশেই রয়েছে। এক্স্যাক্ট লোকেশন আমরা টেকনিক্যাল রিজনে দেব না। এই 2টি যে নিউক্লিয়ার সাবমেরিন তারা সমুদ্রের যে অতি গভীরে তাদের হ্যাঙ্গারে অবস্থান করছে, প্রয়োজনে তারা প্রয়োজনীয় অ্যাকশন নেবে। আমরা দেখেছি করাচি পোর্টে কি হয়েছে, কদিন আগেই সেই ছবি আমরা দেখেছি। এবং INS আরিহান্ত এবং INS বর্ষা এতে 2টি মিসাইল রয়েছে। প্রথম মিসাইলটি হলো K-15 মিসাইল, এটির রেঞ্জ 2000 কিলোমিটার। আপনারা হিসাব করে নিন যে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত আরামসে চলে যাবে। এবং আরেকটি হলো K-5, এই K-5 মিসাইলটির রেঞ্জ হলো 5000 কিলোমিটার। অর্থাৎ যদি আমরা ওটাকে নিক্ষেপ করি তাহলে বাংলাদেশকে বর্তমানে যারা বিভিন্ন অস্ত্র দেওয়ার কথা ভাবছেন বা এয়ার ডিফেন্স দেওয়ার কথা ভাবছেন তারাও আমাদের নাগালে রয়েছেন। ফলে ভারতবর্ষের নাগালে সমস্ত বড় বড় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে হাই ভ্যালু টার্গেট সব কিছুই রয়েছে। ফলে বুঝে বাংলাদেশ, সিদ্ধান্ত আপনাদের, পদক্ষেপ আপনাদের, ফলাফল আমাদের হাতে।